শেখ হাসিনা কি দেশে আছেন? কিছু ক্লু পাওয়া যাচ্ছে যে আসলে শেখ হাসিনা ভারত গিয়েছেন এগুলো না। শেখ হাসিনা সেনাবাহিনী হেফাজতে কোথাও নিরাপদে আছেন দেশের মধ্যে। সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছেন, কথাটা অনেকে খেয়াল করেন নাই। তিনি বলছিলেন যে নিরাপত্তাজনিত কারণে অনেক ভিভিআইপি, মন্ত্রী, এমপি অনেকে কিন্তু তাদের কাছে আশ্রিত আছে। তবে হ্যাঁ, কারোর বিরুদ্ধে যদি আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইস্যু হয় তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এখন তাদের কাছে কারা আছে? সেনা হেফাজতে যারা রয়েছেন নিঃসন্দেহে তারা তো আর নিরাপরাধ নন। সেই মানুষগুলো কেন সেনা হেফাজতে এতটা জামাই আদর বা বউ আদরে থাকবে? রাজধানীর নিকুঞ্জ থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে এখন তালগোল পাকিয়ে গেছে। দর্শক, ইতিমধ্যেই কয়েকদিন আগে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে বিমানবন্দরে। ঠিক এই মুহূর্তে এসে আবারও এই জুনায়েদ আহমেদ পলককে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। দর্শক মণ্ডলী, সেদিন কি তাহলে গ্রেপ্তার করে সেনাবাহিনী আবার তাকে ছেড়ে দিয়েছিল? প্রিয় দর্শক, আজকের নিউজটি জুড়েই কিন্তু এই রহস্যের উদ্ঘাটন হবে। দর্শক মণ্ডলী, সেই সাথে আরও একটা রহস্যজনক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো, অনেকেই বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নয় বাংলাদেশেই আছে। তো দর্শক, আমাদের চোখের সামনে তাহলে কি ফাঁকা হেলিকপ্টার উড়ে গেল? প্রিয় দর্শক, এই ভিডিওটিও আপনারা একটু পরেই দেখতে চলেছেন। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশে আছে নাকি সত্যি ভারতে আছে? দর্শক, সেই সাথে আরও জানাবেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দুইবার কেন গ্রেপ্তার দেখানো হলো। দর্শক, আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখাবো যার অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক, তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা কি দেশে আছেন? এই ধারণাটা অনেকের মধ্যে প্রবল হচ্ছে। কিছু ক্লু পাওয়া যাচ্ছে যে আসলে শেখ হাসিনা ভারত গিয়েছেন এগুলো না। শেখ হাসিনা সেনাবাহিনী হেফাজতে কোথাও নিরাপদে আছেন দেশের মধ্যে। অনেকে এই বিশ্বাস করতে শুরু করেছে এবং এর পেছনে কিছু ভিত্তি আছে, এটা একটু বিশ্লেষণ করবো, খুব জরুরি। একই সাথে সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে। সালমান এফ রহমান আসলে শেখ হাসিনা মানে দুইটা কনভেনশনাল উইজডম আর কি, দুইটা ধারণা যে আসলে হাসিনার সাথে রেহানার সাথে সালমান এফ রহমানও গিয়েছিল ওই হেলিকপ্টারে, কিন্তু সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে, তারপরে সেনাবাহিনী হেফাজতে ছিল, তারপরে নাটক করে গ্রেপ্তার দেখিয়েছে, সেই নৌকাতে করে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে। দ্যাট ওয়াজ নাটক, ড্রামা। এর কারণটা কি এই কনসেপশনের? এগুলো কিন্তু জাস্ট হাইপোথেসিস। আমি একটার ব্যাপারও চূড়ান্ত আমি এখন টেস্ট করব, এটা বিশ্লেষণ করব। এই গুঞ্জনটার ভিত্তিটা কি? প্রথম আলোর একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে যেখানে স্পষ্টতভাবে লেখা, কর্মকর্তারা জানিয়েছেন তারা যে পথেই যাক না কেন ভারতের স্থানীয় সময় সোমবার বেলা প্রায় 1টা 30 মিনিটে হাসিনা, তার বোন রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সালমান এফ রহমানকে হেলিকপ্টার থেকে উড়োজাহাজে স্থানান্তর করা হয়েছিল, যেটি তাদের দিল্লিতে গিয়ে নেমেছিল। এর মানে স্পষ্ট, এবং আরো নানা সোর্স আমাদেরকে বলেছে, বা আমরা তখন এটাই বলেছিলাম যে হাসিনা, রেহানা এবং সালমান এফ রহমান হেলিকপ্টারে পালিয়েছে। দ্যাট ওয়াজ ট্রু। প্রথম আলো লিখেছে, আরো অনেক সোর্স বলছে। তাহলে সালমান এফ রহমান বাংলাদেশে দাড়ি কাটা অবস্থায় গ্রেপ্তার হয় কিভাবে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এই বিষয়টা আমরা যতদূর খোঁজ খবর নিয়েছি, আসলে সালমান, আমি কিন্তু এই কথা অনেকবার বলেছি, 7 জানুয়ারি আগে বলেছিলাম বেশ কয়েকবার, সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়ার অনুরোধ ভারত হাসিনাকে অনেক আগে থেকেই করেছিল, কিন্তু হাসিনা ভারতের সব কথায় উঠলে বসলেও সালমান এফ রহমান সরানোর বিষয়ে হাসিনা রাজি হননি। সালমান এফ রহমানের প্রতি রেড নোটিশ ছিল হাসিনার, চরম ক্ষুব্ধ ছিল, কারণ সালমান এফ রহমানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অমুক তমুক তার বন্ধু, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। আবার সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী না হলেও ভারতের পছন্দের পররাষ্ট্রমন্ত্রীর চাইতে পশ্চিমাদের সাথে সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টা হাসিনা সালমানের মাধ্যমেই দেখাতো। নানান কারণে পাকিস্তানপন্থী, যুক্তরাষ্ট্রপন্থী সালমান এফ রহমানের প্রতি ভারত চরম ক্ষুব্ধ ছিল, যার ফলে সালমান এফ রহমান ভারতে গেলেও তাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করেছে, তারপরে এই গ্রেপ্তার নাটক দেখিয়েছে। এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটা সত্য হওয়ার, এই অংশটা সঠিক বলেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি। তবে একটা বিষয়, ভারত কি খারাপ? সালমান এফ রহমান এত টাকা পয়সা কি নাই পৃথিবীতে, উনি কি না পেয়েছেন? সে দেশ ত্যাগ করেছেনও, তারপরও আবার তার জীবনকে এভাবে বিপন্ন করে দেওয়া হলো, এভাবে হাত বেঁধে তাকে লঙ্গি পরিয়ে কত অপমান অপদস্থ করা হলো। মানে ভারত আসলে যে কি খারাপ, ভারত আসলে তার বন্ধুকেও
বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকলে তাকে ফেলে দেয়। ভারতের চরিত্র, এই মোদির চরিত্র, এই রয়ের চরিত্র যে কত খারাপ, যদি সত্য হয়ে থাকে সালমান এফ রহমানকে ভারত পুশব্যাক করেছে, সেটার মাধ্যমে বোঝা যায়। অতএব ভারত থেকেও বন্ধু বানাইতে যায় না, ভারতকে চাপের উপর রেখে সম্পর্কে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। ভারতকে বিশ্বাসের উপর ভিত্তি করে ভারতের সাথে কোনো সম্পর্ক কারো হতে পারে না। ওরা অমানুষ। বাংলাদেশটাকে ধ্বংস করার পেছনে রয়ের, ভারতের হাত রয়েছে। এখন এটার মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের, আরাফাত একটা তথ্য আমরা কেউ পেয়েছি যে আরাফাত ফ্রান্স দূতাবাসের যে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত তার বাসভবনে আছেন। সেনাবাহিনীর হেফাজতে কারা আছেন তাদের তালিকা প্রকাশ করা হবে কিনা, যারা আছেন তাদেরকে নিয়ে কি ভাবা হচ্ছে, এবং যারা সেনা হেফাজতে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা কিংবা হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে কেউ ছাত্রলীগের শীর্ষ নেতাদের মধ্যে অনেকে, তারা যে সেনা হেফাজতে রয়েছেন তাদের সঙ্গে ডিবি হেফাজতের ছাত্র সমন্বয়কদের যে 6 ছাত্র সমন্বয়ক ছিল 7 দিন ধরে, তার মধ্যে পার্থক্যটা আসলে কি? এ ধরনের নানান ধরনের প্রশ্ন উঠছে, নানান ধরনের গুঞ্জন চলছে, এবং সেখানে যে অনেকেই রয়েছেন সেটি আমরা মোটামুটি নিশ্চিত। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দলের নেতা কর্মী মন্ত্রীদের অনেকে, শীর্ষ নেতাদের অনেকে পালিয়ে গেছেন, যেমন আত্মগোপনেও রয়েছেন এবং সেনা হেফাজতে রয়েছেন। যে বিষয়টি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত মঙ্গলবার নিজ থেকেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং এ বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বিতর্ক সৃষ্টি হওয়ার পরে। তিনি জানিয়েছেন যে যারা সেনা হেফাজতে রয়েছেন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে যাতে তাদের প্রাণহানির বিষয়গুলো না ঘটে, অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, বিক্ষুব্ধ জনতার হাতে পড়ে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত কাজ বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। আমরা জানি অবশ্যই 5 আগস্ট থেকে পরিবর্তিত অবস্থায় অনেকেই এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেগুলো আমরাও কোনোভাবে চাই না। তবে সেনাবাহিনী কথাও বলেছেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, কোনো মামলা হয়, তাহলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে। কিন্তু যেই বিতর্কটি নতুন করে উঠেছে বেশ জোরালো সহকারে এবং খুবই যুক্তিসঙ্গত, ঠিক আছে যারা আছেন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের জীবনহানির আশঙ্কা থেকে, কিন্তু তাদের একটি তালিকা তো দেওয়া যেতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে মন্ত্রীদের মধ্যে কে কে আছেন, এমপিদের মধ্যে কে কে আছেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষ নেতাদের কে কে আছেন সেনা হেফাজতে। এটি দিতে তো কোনো সমস্যা নেই, এবং এটি দিলে যেই বিতর্কের মধ্যে সেনাবাহিনী পড়েছে বা সেনাবাহিনীকে ফেলা হয়েছে এবং যেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান নিজে থেকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের মনে হয় যে এই ধরনের একটি তালিকা অবশ্যই প্রকাশ করা উচিত। নইলে এই বিতর্কের ডালপালা বা গুজব অনেক ধরনের ছড়াবে। সেনাবাহিনী নিঃসন্দেহে এই অবস্থায় এসে কোনো ধরনের বিতর্কের মধ্যে পড়তে চায় না, এবং দেশ যে অবস্থায় পৌঁছেছিল সেনাবাহিনী তার কাজটি সঠিকভাবে পালন করেছে। এর মধ্যে ত্রুটি বিচ্ছুতি কিছু রয়েছে অনেকের মতে, সেগুলো নিয়ে আলোচনা করতে চায় না। তবে বড় একটা ম্যাসাকার থেকে, বড় একটা গণহত্যা থেকে সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচিয়েছে, এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে। এই প্রশ্ন অনেকে তুলছেন যে ডিবির কথিত হেফাজতে ছাত্র সমন্বয়করা যারা ছিলেন, যাদেরকে হেফাজতের নামে রাখা হয়েছিল, সেখানে রাখার পর তাদের উপর কী ধরনের মানসিক নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে, আন্দোলন তুলে নেওয়ার জন্য তাদেরকে কতটা চাপ প্রয়োগ করা হয়েছে, এই যে একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে তারা ছিলেন, তারা তো নিরপরাধ ছিলেন। কিন্তু সেনা হেফাজতে যারা রয়েছে নিঃসন্দেহে তারা তো আর নিরপরাধ নন। তাদের বিরুদ্ধে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে লুণ্ঠনের অভিযোগ রয়েছে, টাকা পাচারের অভিযোগ রয়েছে, কারোর বিরুদ্ধে হয়তো গুম খুনের মতো অভিযোগ থাকতে পারে। সেই মানুষগুলো কেন সেনা হেফাজতে এতটা জামাই আদর বা বউ আদরে থাকবে? নিশ্চয়ই সেনাবাহিনী তাদের উপর তো নির্যাতন চালাচ্ছেন, আমরা জানি না কী করা হচ্ছে। এই তুলনাটি এসেছে, এবং আবার কেউ বলছেন যে যারা সেনা হেফাজতে রয়েছেন তাদেরকে আসলে আশ্রয় দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়, তারাই সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে, সেনাবাহিনীর মতন একটি বাহিনীর অধীনে সেফ জোনে থাকতে চেয়েছে, যাতে তাদের উপরে ফুলের আঁচড়টুকু না পড়ে। নানান ধরনের প্রশ্ন উঠবে, খুব স্বাভাবিক। আমি মনে করি সেনাবাহিনীকে এই ধরনের বিতর্কের বাইরে থেকে অনতিবিলম্বে একটি তালিকা প্রকাশ করা উচিত। সেনাপ্রধান যেটি বলেছেন সেই কথা আমি আবারও বলি, তার কথা যৌক্তিকতা আছে, কিন্তু তালিকা প্রকাশটি খুব বেশি জরুরি। একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মানে ভাবিয়ে পেশটা ধরছে, এবারটা তো এয়ারপোর্টে আটক হয়েছিল, তো এয়ারপোর্টে আটক হইলে কালকে আবার কেমনে মানে ওই জায়গা থেকে আটক হইল, ঘটনাটা কি? তবে অনেকে বলছেন যে এই মুহূর্তে, আমিও সকালে বলছি, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই সকল এমপি মন্ত্রীগুলা, বিশেষ করে যারা দুর্নীতি বেশি করছে, পাবলিক রোশানলে আছে, পাবলিকের বিগ্রহে রাখছে, এরা কিন্তু আশ্রিত আছে। তো এক একজনের এক এক জায়গায় টেকনিক্যালি উপস্থাপন করা হয়। সিস্টেমটা হচ্ছে কি, যে যখন যার ডাক পড়ে তাকে আসলে পাবলিকের সামনে আনা হয়। যেমন আপনি দেখেন গতকালকেই আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদ, তার যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল ইন্টারনেট বন্ধ নিয়ে, পলক ব্রো সে কিন্তু ফাইসা গেছে। এর মাঝখানে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে এয়ারপোর্টের ভিভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করছিল আমাদের সেনাবাহিনী। আমরা এতটুকু তথ্য পাইছিলাম, বাট ফুটেজটা পাই নাই, গণমাধ্যমে আসছিল। এর মাঝখানে আসছে কি, কালকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায়, তাহলে আত্মগোপনে কেমনে গেল? এয়ারপোর্ট থেকে বাইরে আবার পলক ব্রো তার বাসায় গেল,
নাকি আত্মীয় স্বজনের বাসায় গেল? গত পরশুদিন থেকে শুরু হয়েছে কালামাগুর ওরফে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ধরার জন্য ঢাকার বিভিন্ন বাসায় আপনারা দেখছেন যে একটা অভিযান চলছে। এর মাঝখানে খেলা হবে কিন্তু আমাদের শামীম ওসমান, তিনাকেও ধরার জন্য সিলেটে অভিযান চলছে। এর পাশাপাশি এই অভিযানের মধ্যে বাটে পড়ে গেছে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ব্রো এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। কাউকেই মনে হয় আর ছাড় দেওয়া হবে না। তারপরে দেখি আসলে কিভাবে কি হইল ঘটনাটা। ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় পলক এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে তারা গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদের নামে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে, আর এই কারণে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেটে থানায় হওয়া মামলায় সাবেক সালমান এফ রহমান সহ আনিসুল হক তাদের বিরুদ্ধে মামলা হলো, দেখলাম তারা হাজির হলো, এরপরে তারা গ্রেপ্তার হলো। তার মানে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছিলেন, কথাটা অনেকে খেয়াল করেন নাই। তিনি বলছিলেন যে মানে নিরাপত্তাজনিত কারণে অনেক ভিভিআইপি, মন্ত্রী, এমপি অনেকে কিন্তু তাদের কাছে আশ্রিত আছে। তবে হ্যাঁ, কারোর বিরুদ্ধে যদি আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইস্যু হয়, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এখন তাদের কাছে কারা আছে এটা যেহেতু স্পষ্ট না, তো একের পর এক যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, তারাই কিন্তু বের হয়ে আসছে। বিশেষ করে গণমাধ্যমগুলোতে যাদের বিশাল দুর্নীতির ফিরিস্তি, পলক ব্রোরে আসলে একদিক থেকে পছন্দ করতাম, কিন্তু যখন আমি দেখলাম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তার এবং তার স্ত্রীর মাধ্যমে, ভাই দুর্নীতিবাজের সাথে সম্পর্ক নাই, সে যেই হোক। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।